যে কেউ মানে if you're out there and listening, যদি লাইফে ভালো করার কিছু থাকে at some point of your life you have to suffer no matter what. অনেকেই সফল হচ্ছে you can take it as a long term career. এইচএসসি পাশ করা একটা ছেলে হচ্ছে ইন্টারন্যাশনালি গ্রেড 7 একটা স্টুডেন্টের সঙ্গে every job has a pressure, right? If you enjoy what you do, there's no pressure. It's not only just English, you have to have a proper cultural understanding. মেন্টরশিপটা এত বাজে লেভেলে চলে গেছে, ভালো যারা তারা আসলে এই মার্কেট আসতে চায় না। প্রত্যেকটা ক্যারিয়ারেই আসলে ইউ হ্যাভ টু গো থ্রু সাম সর্ট অফ লাইক একটা সাফারিংস থাকে একটা সার্টেন টাইম পর্যন্ত। একদম বেসিক নিয়ে পড়ে না থাকা, মানে এই হচ্ছে যে আমার মনে হয় যে বেসিক জিনিসটাই বেশি এফেক্ট করবে। সবচেয়ে বড় কথা যে ফ্রিল্যান্সটাকে বোঝা যে হোয়াট ইজ দিস, মানে এক্স্যাক্টলি ফ্রিল্যান্সিংটা কি, এখানে কি কি ধরনের স্কিলস নিয়ে আসতে হয়। থ্যাংকস ফর জয়নিং। ভাইয়া, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের কথা সবাই জানে। 15 বছরেরও প্রায় বেশি সময় ধরে আপনি সম্ভবত 2009 থেকে শুরু করেছেন। হ্যাঁ, মানে 9 থেকে বলতে কি আমি ফ্রিল্যান্স জার্নিটা ঠিক 2009 থেকে শুরু করি। তখন 2009 থেকে আমার ইউনিভার্সিটি লাইফ শুরু হয়। তখন আসলে ঢাকাতে আমি তখন একদমই ঢুকতো, গ্রামে আমার বড় পাওয়া পড়বো। তো ঢাকাতে যখন শুরু করি আমি তো প্রাইভেট ইউনিভার্সিটিতে মানে একদম খুব বেসিক লেভেল প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে। বাট তখন আমার আসলে ওই দেখা যায় যে ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস তৈরি হয় যে বিকজ ইউনিভার্সিটি ফিস তারপরে লিভিং কস্ট এগুলো কাভার করে। তখন আবার মানে রিয়েলাইজ হয় যে হ্যাভ টু লুক ফর সামথিং টু মেক সাম মানি। তখন থেকে আমার একটা গোল ছিল, আই স্টার্টেড লুকিং ফর ডিফারেন্ট অপশনস। আর তখন আমার একটা অপশন আসে যে তখন কল সেন্টারে কাজ করার একটা সুযোগ আছে। তো আমি দেখি যে ইন্টারন্যাশনাল কল সেন্টার রাতে অফিস ছিল। তো ওই সুযোগটা আমি কাজে লাগানোর চেষ্টা করি। ব্যাক দেন আমার ইংলিশটা একদম যত গ্রামে বড় হয় ইংলিশ ভালো ছিল না। এটা না আসলে বলছে না মানে এটা ইংলিশটা পুরোপুরি ভালো হতো। নেতিবাচক একেবারে। সো একদম মানে তারপরেও বাট মানে একটা কনফিডেন্স ছিল আর সবচেয়ে বড় কথা একটা পুশ ছিল যে নো ম্যাটার হোয়াট আই হ্যাভ টু মেক দ্যাট হ্যাপেন। কারণ আমার মানে ওইটা ছিল বেস্ট অপশন। আমি অনেক কিছুতে চেষ্টা করেছি বাট ওই ভালো কোনো সলিউশন পাচ্ছিলাম। তখন আমি ওই ফুল টাইম একটা নাইট শিফট কল সেন্টার জব জয়েন করি। দের ইজ আ লট অফ স্ট্রাগল। ওইটা বলতে গেলে মানে ইটস ক্যান বি এ বব স্টোরি, বাট ওইটাতে মোটামুটি আহ, শুরু করার পরে বেশ মানে স্ট্রাগল করেও বাট আই স্টেড দেয়ার। সো ইউনিভার্সিটি পর্যন্ত আই ওয়াজ ইন ফুল টাইম জব। ওকে। সো ফুল টাইম জব শেষ করে ইউনিভার্সিটি যখন শেষ করলাম তখন থেকে আসলে ফ্রিল্যান্স যাত্রা শুরু। আচ্ছা, সো এটা অ্যারাউন্ড 2014-এর দিক থেকে বলবো যে মানে আমার ফ্রিল্যান্সিং যখন ওডেস্ক ছিল সম্ভবত। হ্যাঁ তখন ওটা ছিল। আপনাকে তো আপওয়ার্কও ফিচার করেছিল, আমি আমার যতটুকু মনে আছে। আমি যে মানে থাকে ওরা মান্থলি একটা ফিচার করে, এর বাইরেও আসলে লোকাল নিউজে অনেকবার কি বেশ কয়েক গেছি। বাট হ্যাঁ মানে ওভারঅল আলহামদুলিল্লাহ সো ফার আই হ্যাভ ডান ওয়েল আর চেষ্টা করছি এই তো। ভাই, এই যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা, এটা অনেকের ক্ষেত্রে স্টেবল হয়, অনেকের ক্ষেত্রে আসলে স্টেবল হয় না। সো আপনি তো অনেক বছর ধরে আছেন। আপনার কাছে কি মনে হয় যে এজ এ ফ্রিল্যান্সার এই ক্যারিয়ারটা কি বাছাই করা ঠিক হবে? অনেকেই কনফিউশনের মধ্যে থাকে। কনফিউশনের কিছু নাই, স্টেবলটা আসলে ডিপেন্ড করে নিজের উপরে। Yes, আমার যদিও খারাপ লাগে বিকজ বাংলাদেশে এখন যারা ফ্রিল্যান্স শুরু করে মানে আই উড সে মেজরলি আমার গিভেন মাই এক্সপিরিয়েন্স যত বড় কোর্স আমি দেখি বা মেন্টরস দেখি বা যেই ধরনের এডুকেশন মানে আমরা প্রোভাইড অ্যাজ এ কান্ট্রি ফ্রিল্যান্সারদের, অধিকাংশ খুব ওর একটা ইনস্ট্রাকশন নিয়ে শুরু করে অথবা খুব মিসগাইডেড হয়ে ক্যালকুলেশন। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো যার কারণে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই যারা নতুন আসে তারা ফেক করে বিকজ হয়তো মেন্টর ভালো না অথবা তারা যে কোর্সগুলো পড়ে এগুলোর কোয়ালিটি খুব খারাপ, যার কারণে কিছুদিন পরে হতাশ হয়ে ছেড়ে দেয়। সো এই জায়গায় যদি আমরা মানে মোটামুটি কাজ করার সুযোগ পাই বা একটু ভালো করা যায় তাহলে এটা একটা ভালো ক্যারিয়ার। অনেকেই সফল হচ্ছে, ইউ ক্যান টেক ইট এজ আ লং টার্ম ক্যারিয়ার। স্পেশালি লাইক আমি বলবো যে ফ্রিল্যান্সটাকে একটা রিমোট জবে কিভাবে কনভার্ট করা, এইটা নিয়ে হয়তো আর একটা ডিসকাশন আছে, একটা লং ডিসকাশন যে কিভাবে কি করা যায়। বাট ফ্রিল্যান্স আমি মনে করি যারা নতুন আসে তাদের গোলই থাকবে যে ফ্রিল্যান্সিং এ ভালো করার। আর ভালো করার জন্য ভালো কিছু মেন্টর খুঁজে বের করা অ্যান্ড স্টাফ আই নো, বাট তারপরে প্রচুর ম্যাটেরিয়ালস এখন আছে, আমরা কথা বলছি অনেকেই কথা বলছে। সেরকম ভালো কোনো মেন্টর খুঁজে বের করে আর সবচেয়ে বড় কথা আসলে নিজের চেষ্টা করতে হবে। Because আমরাও যখন শুরু করেছি আমাদের আসলে এই কোনো ইনফরমেশনই ছিল না। ওই সময় ইন্টারনেট অত কি মানে আহ, এই ধরনের ভিডিও বা মেন্টরশিপ কোনো কিছু ছিল না। Because আমরা চেষ্টা করেছি। সো ওই চেষ্টা যদি কারোর মধ্যে থাক তাহলে অবভিয়াসলি আমার ক্ষেত্রে দ্যাট ইজ এ ক্যারি।
এই যে ভাই আপনি স্টুডেন্ট লাইফে ফুল টাইম জব করেছেন। সো আমাদের এখন অনেকেই দেখা যায় যে একটা কমপ্লেইন থাকে যে আমি তো স্টুডেন্ট আমার সময় হয় না। বাট আপনি একটা ফুল টাইম জব আসলে এই জিনিসটা নিয়ে না আমি সবসময় বলি বিকজ বাংলাদেশে এডুকেশন সিস্টেম ওয়াইজ এই এক্সকিউজটা আসলে আমার মনে হয় এটা অ্যাভয়েড করা উচিত। কেউ যদি লাইফ একটু ভালো করতে চায়, যেমন ধরেন আজকে একটা রিপোর্ট দেখলাম যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে একটা রিপোর্ট, যদিও আমি খুব মানে কতটুকু ভ্যালিড আমি জানি না, বাট কি বলেছে বা হচ্ছে এইচএসসি পাস করা একটা ছেলে হচ্ছে ইন্টারন্যাশনালি গ্রেড 7 একটা স্টুডেন্টের সমতুল্য। ওকে, এটা অনেক স্যাড এটা ভেরি স্যাড অ্যান্ড ভেরি মানে ফ্রাস্ট্রেটিং আর কি। সো আমরা কিন্তু ওই লেভেলের এডুকেশন নিয়ে বের হচ্ছি, তো তার মানে কি আমার জায়গা থেকে তো আমি এডুকেশনটা চেঞ্জ করতে হয়। সো অনলি ওয়ে আই ক্যান ডু ইজ অনলি থিং আই ক্যান ডু ইজ আমাকে নিজে যে গড়ে গড়ে তোলার জন্য আমার মনে হয় বেস্ট অপশন হচ্ছে স্টুডেন্ট অবস্থা থেকে অন্য না কোনো কিছু ট্রাই করা। কারণ আমার গিভেন এক্সপিরিয়েন্স আমি যেহেতু মানে আমার অফিস ছিল আমি অনেক ইউজবি নিতাম ইউনিভার্সিটি লাইফ থেকে যে ছেলেপেলেগুলো একটু বেশি অ্যাক্টিভ, সে ফর এক্সাম্পল তারা হয়তো কোনো ক্লাবে কাজ করতো অথবা কোনো ইভেন্ট অর্গানাইজ করতো অথবা কোনো না কোনোভাবে পার্ট টাইম জব করতো, এই ছেলেপেলেগুলো তো সবসময় ভালো পারে। ঠিক আছে, অনেক তারপরে অনেক আউটগোয়িং হয়, এরা খুব সহজে শিখতে পারে এবং শেখার আগ্রহ থাকে, কারণ এটা ওই জায়গা থেকে কাজ করার একটা আগ্রহ তৈরি হয়। সো আমি বলবো যে স্টুডেন্ট অবস্থায় অবশ্যই মানে কারণ আমাদের যদি এডুকেশন বলি স্টিল ওয়ার্কিং অ্যাট লিস্ট 4 hours ইজ নাথিং, ইউ ক্যান ইজিলি ডু ইট। আমি আমি আমার জায়গা থেকে সারা রাত জব করেছি, 8.5 ঘন্টা ফুল টাইম জব। ফুল 9 জব, মানে ওয়াজ ভেরি হার্ড ট্রাস্ট মি। লাইক আমি সাজেস্ট করবো না যে ইউ হ্যাভ টু গো ফুল টাইম বিকজ ইটস অ্যাবসলিউটলি ইনহিউম্যান। আমি এখন মনে করেন এটা কষ্ট। যে কিভাবে আমি একসময় করবো, হ্যাঁ। হ্যাঁ, ট্রাস্ট মি, লাইক যখন আমি সারা রাত অফিস করতাম এবং ইনফ্যাক্ট ৩টা বাজতো না, মানে লাইক শরীরটা মনে হয় যে একদম কাঁপানি শুরু করে দিত। I can't really do this anymore. But every day I'd feel the same, but still I pushed. And there's no other option. And I made it happen. এবার ওই পুশটা থাকার কারণে I came this far as far as right. So at some part of your life আমি যদি বলি যে কেউ মানে if you're out there and listening, যদি লাইফে ভালো করার কিছু থাকে, at some point of your life you have to suffer no matter what. And we suffer here মধ্যে দিয়ে যারা যায় and survive করে, they can absolutely shine in life. That's my realization. ইয়েস। So আমি বলবো যে স্টুডেন্ট অবস্থায় যে কোনো কিছু করার যদি সুযোগ থাকে, ইনফ্যাক্ট যদি আপনার কোনো জব করার দরকার নাই বাট স্টিল আপনি কোনো একটা অ্যাক্টিভিটিতে নিজেকে এঙ্গেজ করতে পারেন, ডু ইট। না, আমি আসলে নিজের সাথেও এটা রিলেট করতে পারতেছি। কারণ আ আমি আমার খুব আর্লি স্টুডেন্ট লাইফে আমি বিভিন্ন কো-কারিকুলাম এক্টিভিটিস এর সাথে কানেক্টেড হওয়া শুরু করি। সো ওইটা আমাকে ওই মুহূর্তে আসলে ডিরেক্টলি কোনো যে মানি জেনারেট করতো তা না। বাট ওইটার যে আদার বেনিফিট গুলো এগুলো কিন্তু আমি এখনো পাচ্ছি। নেটওয়ার্কিং বলি, আমার অনেক কিছু শিখা হয়েছে, কিভাবে কাজ করতে হয়, বিশেষ করে ইউনিভার্সিটির যদি ক্লাব থাকে, কোনো সোসাইটি থাকে, এগুলোর সাথে কানেক্টেড থাকা। সো আপনাকে যে খুব বড় একটা পদ পেতে হবে ক্লাবে, কোনো একটা কিছু হোল্ড করতে হবে তা না। আপনি হ্যাঁ, ইভেন্টগুলোতে যান, আসা যাওয়া করেন। আমার মনে হয় যে অনেক কিছু শিখার থাকে। আর এখন যে ভাই আপনি এই যে এআই চলে আসলো। সো আমরা দেখতেছি এআই এর কারণে অনেক জায়গায় লে অফ হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। আ বিশেষ করে আপনার যে ইন্ডাস্ট্রি, এই রিয়েল এস্টেট, এইখানে আসলে এআই এর কোনো ইফেক্ট আপনি দেখতে পাচ্ছেন কিনা? রিয়েল এস্টেটে আসলে এআই এফেক্ট করার পসিবিলিটি খুব কম, বাট এটা মানে আই থিঙ্ক ইটস মেড আওয়ার লাইফ বি ইজিয়ার টু বি ফ্র্যাঙ্ক। আর আমাদের ক্ষেত্রে আমি স্পেশালি লাইক আই ওয়ার্ক অ্যাজ আ প্রপার্টি ইনভেস্টর অ্যাডভাইজার, সো এখানে দেখা যায় যে আমার ক্ষেত্রে অনেক রিসার্চের ক্ষেত্রে, কারণ আমাকে অনেক স্ট্র্যাটেজি এরিয়াস অনেক কিছু নিয়ে কথা বলতে হয় যেগুলো এআই আমাকে অনেক বেশি হেল্প করে। বাট গিভেন মাই এক্সপিরিয়েন্স আমার জবে যেহেতু আমি প্রচুর মানে আমাদের ক্লায়েন্ট বেস তারা প্রচুর আইটিতে কাজ করে। সো তাদের সাথে যখন আমি কথা বলি তাদের সাথে আমার খোলামেলা কথা হয় যে হাউস লাইক মেডিকেল, সো ওদের সাথে একটা কনভারসেশন, তখন তাদের কাছে যে ফিডব্যাকগুলো পাই, they know it's coming. যেমন ধরুন অনেক প্রোগ্রামের সাথে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়, তো তারা যেটা বলে যে ইটস কামিং, ইটস আউট দেয়ার। আগে যেখানে হচ্ছে সে ফর এক্সাম্পল কোডিং এর ক্ষেত্রে অনেক কোড এখন এআই থেকে, সো দেখা যায় যে আগে যেখানে 10 জন ছিল এখন হয়তো কিউরেটরের জন্য কিসি করানোর মধ্যে তো 2-3 দিন লাগবে, বাট বাকিদেরকে ছাঁটাই করা হবে। সো এই ধরনের একটা চেঞ্জেস ডেফিনেটলি ইটস কামিং। আর সত্যি কথা এআই অ্যাটলিস্ট এন্ট্রি লেভেল যে জবগুলো ইজ অ্যাট হিউজ রিস্ক। সো আমি বলবো যে যারা এই এখন বই লেভেলে আছে তাদের চেষ্টা কিভাবে আসলে এটাকে অ্যাডাপ্ট করা যায় এবং এটাকে কিভাবে আরো বেশি কাজে লাগা যায়। কারণ যেই কাজগুলো
অটোমেট করা যাচ্ছে এআই দিয়ে, সেগুলোর জন্য আমার মনে হয় না কোম্পানিগুলো আর খরচ করবে। আপনার যদি আপনি যেই সেক্টরে আছেন, আপনি যদি একটু রিসার্চ করে দেখেন যে আসলে আমার এই জবটাকে এআই কত করে রিপ্লেস করার ক্ষমতা লাগে। আমি সেলসে কাজ করি, আমি জানি যে আমাকে রিপ্লেস করতে পারবে না, বিকজ আমাকে ক্লাইম্বিং করতে হয়। There's so many things, right? And automate এটা সব মানে হয়তো আসলে অনেক it's gonna take huge time. So আমি বলব যে আমার ক্ষেত্রে হয়তো it's less risky, but এমন অনেক ইন্ডাস্ট্রি বা অনেক এরিয়া যেমন রাইটিং থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন অনেকগুলো এরিয়া আছে যেখানে আসলে it's at least at some level it's gonna take over. So ওই জায়গাতে যারা আছে ওই লেভেলের তাদের উচিত ওই জায়গাটা থেকে একটু আপগ্রেড করে নিতে। অথবা এআই যে টুলস গুলো আসতেছে সেগুলোর সাথে নিজেকে হ্যাঁ, অ্যাডাপ্ট করে নেন। হ্যাঁ। হ্যাঁ, আপনি যেহেতু সেলসে আছেন বা সেলসে আপনি দেখেন। সো অনেকের কাছে সেলসটা খুব একটা প্রেশারের কাজ মনে হয়। যে আসলে এটা একটা টার্গেট বেসড জব বা আপনার কি মনে হয়? আপনি তো অনেকদিন Definitely, it's an input. Every job has a pressure, right? If you enjoy what you do, there's no pressure. Sales এর ক্ষেত্রে obviously it's a lot of pressure because আমাদের যেটা হয় যে আমার জবের ক্ষেত্রে যেটা হয় যেমন ধরি আমি যদি একটা অফিসের পুরো প্রসেস দেখি, সে ফর এক্সাম্পল আমাদের অ্যাড রান হয়, সেখান থেকে ক্লায়েন্ট আমার কাছে রিচ আউট করে, তারপরে আমাদের একটা সেলস টিম আছে, মানে কল সেন্টার টিম আছে, রিচ আউট করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে, তারপরে হচ্ছে আর একটা টিম আছে যারা এটা রিকনফার্ম করে, তারপরে আমরা ফাইন্ড উইক তাদের সাথে মিট করি। সো ওই যে পুরা টিমের যে এফোর্টটা এটা কিন্তু এসে আমার কাছে সো আমার এফোর্টটা যদি এখানে ভালো না হয় বা আমি যদি ভালো না করি তাহলে কিন্তু পুরা টিমের এফোর্টটা শেষ। ফাইনাল ক্লোজিংটা আপনার মাধ্যমে হচ্ছে। হ্যাঁ। সো ওই জায়গাতে আমাদের একটা প্রেশার থাকে। ইনফ্যাক্ট আমরা চাইলেও আসলে ছুটি নিতে পারি না, যেমন সেপারেটটা মানে যেখানে থাকে মিডি পড়তে হয়, বিকজ আমি বললাম যেটা যে পুরো টিমের এফোর্টটা এসে আমার কাছে আটকায়। সো আমি যদি ওইখানে অ্যাটেন্ড না করি তার মানে হচ্ছে এই পুরো ওয়ার্কটা জাস্ট ওয়েস্টেড। হ্যাঁ, সো definitely it's a lot of pressure, but I enjoy like talking to people and I enjoy sales. It's a pressure, but it's a huge satisfaction when you basically close any deals. Yes. And the both team are happy, you're happy, company's happy. So that means a great area to work on. এই যে ভাই সেলসে কাজ করেন তাও আবার ফরেন মার্কেট। সো ইংলিশের যে স্কিলটা বা ইংলিশের যে দক্ষতাটা, আমাদের বাংলাদেশের মানুষজন আসলে ইংলিশে মানে আপনাকে দেখে আমি চিন্তা করি যে এটা কিভাবে সম্ভব যে একটা ফরেন মার্কেটে আপনি যে খুব লাইক ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তাও না। সো একটা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসে আপনার ইংলিশে এত স্কিলড হওয়ার স্টোরিটা কি? এটা আমি বলবো পুরোটাই হচ্ছে আসলে নিজের প্র্যাকটিস এন্ড কনফিডেন্স। এন্ড আমার জবটা যেটা বললাম, আমি যদি আমার একটু ব্যাকগ্রাউন্ড বলি, একদম আমি একদম গ্রাম বড়, আমার গ্রামের স্কুল কলেজ সবকিছুই গ্রাম থেকে। তারপরে ঢাকায় আসে, ঢাকা ইউনিভার্সিটি শুরু করি। তখন বাট ব্রিজের কল সেন্টারে কাজ করার ক্ষেত্রে আমার যে পুরো লং টাইম একটা এক্সপোজার ইংলিশে কনভারসেশন করা থেকে শুরু করে ওদের অ্যাকসেন্ট। এন্ড সবচেয়ে বড় কথা, ইটস নট অনলি জাস্ট ইংলিশ, ইউ হ্যাভ টু হ্যাভ প্রপার কালচারাল আন্ডারস্ট্যান্ডিং। ইয়াস। এই জিনিসটা আমাদের যারা সেলসে আছে বা আমরা যারা এন্টারপ্রেনার বলি বা ফ্রিল্যান্সার, সাকসেসফুল ফ্রিল্যান্সার, তারা অনেকেই এই জায়গায় মিস করে যায়। ঠিক আছে, ইংলিশ ভালো, বাট ওদের কালচারটা না বোঝার কারণে অনেক ডিলি ফলো আপ করে বিকজ দে হ্যাভ নো কালচারাল আন্ডারস্ট্যান্ডিং। অনেক সময় অনেক সিভি পোস্ট দেখি যে এই ক্লায়েন্ট ওকে স্যার বলছে, হ্যাঁ, it's funny, but this is some of the stuff that at least cultural understanding of এটা থাকা it's a very very important, যদিও আমাদের এটা নিয়ে কখনো কেউ কথা বলে, but it's a long term plan and you have to learn about. But আমার মনে হয় যে ইংলিশের পাশাপাশি কালচার সিম্পল ইংলিশের ব্যাপারটা হচ্ছে যে it's an easy language, like আপনাকে জাস্ট রেগুলার বেসিস প্র্যাকটিস করতে হবে, কনভারসেশন করতে হবে, তাহলে it's not a tough deal. আপনি তো ভাই হচ্ছে আপওয়ার্কে দিয়ে আপনার ওরেস দিয়ে শুরু আপওয়ার্কে আসা। সো আমি অনেকের মধ্যে খেয়াল করি যে তারা শুরুতে মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে। তারপর তাদের একটা আইডিয়া থাকে আমি যদি বিডিং করি, আমি যদি গিগ দিয়ে রাখি আমি হয়তো কাজ পেয়ে যাব। হ্যাঁ, বা পেলে আমি শিখে করিয়ে নিব বা কাউকে দিয়ে করিয়ে নিব। সো আসলে এই জায়গাটায় না আমার কাছে মনে হয় যে এটা একটা ভুল ধারণা। কারো ক্ষেত্রে হতে পারে সে হয়তো কাউকে দিয়ে করিয়ে নিতে পারবে। কিন্তু কোর স্কিলটা যদি নিজের মধ্যে না থাকে তাহলে আসলে It's, it's definitely not a good idea. It's not a stable something. Yes. Like, it's definitely not going to help you to grow your career. Long term, it's definitely not a plan. আর আমার মনে হয় না যে জাস্ট আপনি গিগ করলে কাজ পেয়ে যাবেন, দিয়ে একটা কাজ পেলেও
আপনি জাস্ট করবেন কি আপনি ঠিকমতো বাড়াতে পারবেন কিনা, বাজে ফিডব্যাক আসবে, একটা সময় গিয়ে আপনি গিভ আপ করতেছে, ইটস ডেফিনিটলি নট আ গুড আইডিয়া। সো এই ক্ষেত্রে আপনি নতুনদেরকে যারা শুরু করতে চায়, আপনি কি সাজেস্ট করেন যে গাইডলাইনটা কেমন হওয়া উচিত? গাইডলাইনের ক্ষেত্রে আসলে একটু মানে আমি যেটা বললাম শুরুতে, আসলে ফার্স্ট যে ব্যাপারটা হচ্ছে যে উইশ যে খুব ভালো লেভেলের কাউকে সাজেস্ট করা, যে মেন্টরশিপটা মানে বাংলাদেশে যেটা প্রবলেমটা হয় যে মেন্টরশিপটা এত বাজে লেভেলে চলে গেছে। ভালো যারা তারা আসলে এই মার্কেট আসতে চায় না, বিকজ উই ক্যান ডু যে এভরিবডি উইল জাজ দেম দ্য সেম ওয়ে লাইক দে ডু আদার্স। তো যার কারণে ভালো মেন্টরস আসলে আছে। সো ভালো মেন্টরস বাছাই করা, সেক্ষেত্রে সবচেয়ে বড় কথা যে ফ্রিল্যান্সটাকে বোঝা, যে হোয়াট ইজ দিস, মানে এক্স্যাক্টলি ফ্রিল্যান্সিংটা কি, এখানে কি ধরনের স্কিলস নিয়ে আসতে হয়, এখানে আপনার কমিউনিকেশন থাকতে হবে, আপনার কাজ জানতে হবে, আমি যেটা বললাম কালচারাল আন্ডারস্ট্যান্ড থাকতে হবে। এই জিনিসগুলো যার মধ্যে থাকে সে খুব ইজিলি কিন্তু এই মার্কেট প্লেসে মানে সাকসেসফুল হয়। এবং আই হ্যাভ সি পিপল যে আসার পরে ১ বছরের মধ্যে দে মেন $100,000, ঠিক আছে? গ্রেট। ১ বছর বা ২ বছর এরকম টাইম। কারণ স্কিল নিয়ে এসেছে মার্কেটে। they live with the skills. বা এই জিনিসটা আসলে আমাদের দেশে খুব বেশি দরকার, বিকজ আমরা তো অলরেডি মার্কেট প্লেসটাকে একটু নষ্ট করে ফেলেছি, যার কারণে এখন আমরা অনেক জায়গায় গিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সো আমি বলবো যে একদম ফ্রিল্যান্সটাকে বুঝে যেই স্কিলগুলো রিকোয়ার্ড, সেই স্কিলগুলো নিয়ে মার্কেট প্লেসে আসলে they can be successful. আর client, like say for example, people like yourself who is successful, who knows what chicken. If you, since you are doing it as a side hustle, right? They can actually work people like yourself. যে ঠিক আছে, you are already working, you have a successful profile, you know what you're doing, and you can actually pass the same experience and skill to others. This is what we need. আর আমাদের ক্ষেত্রে যে মানে mentors গুলো আসে, they're not skilled, they're not professionals, top of that they're not successful. যার কারণে দেখা যায় আছে, but it's a very limited. হ্যাঁ, তাদের কাছে তো আসলে এত মানুষ যাওয়া বা পৌঁছানো সম্ভব। So আমার মনে হয় যে more people like yourself should come forward and really help those people. আমি পার্সোনালি অনেকজনকে চিনি যারা আসলে বেশ ভালো কাজ করে, কিন্তু তারা আসলে আসতে চায় না। তো আসতে চায় তো, ইনফ্যাক্ট there is a reason, because I know like it's not easy. আমি যেটা বললাম যে যেহেতু যারা সাকসেস করতে নেই গুড মানি, যার কারণে তারা এই ধরনের আসলগুলো নিতে চায় না, মার্কেট আসলে কি হবে, মানুষ কি বলবে, সো এইগুলো জাজ করার ব্যাপারগুলো কাজ করে তাদের ভেতরে। না, তা আসলে রাইট। ভাইয়া আপনার হচ্ছে এই যে যেটা বলতেছিলেন যে অনেককে আপনি চিনেন যারা খুব কম সময়ে হয়তো $100,000 হিট করেছে বা তারও বেশি কম। সো মানি ম্যানেজমেন্ট নিয়ে তারপরে আরেকটা সমস্যা হয়। সো অনেক ফ্রিল্যান্সার আসলে অনেক বেশি ইনকাম করছে খুব কম সময়ে, কিন্তু ওইটা ধরে রাখতে পারে নাই। তারা কোথায় ইনভেস্ট করবে জানে না, খরচ করে ফেলছে। সো এটা আসলে আমারও পার্সোনালি আপনার কাছ থেকে জানার দরকার যে মানি ম্যানেজমেন্ট আপনি কিভাবে করেন? I'm basically a bad person to give you advice. Yes, because আমি নিজেও খুব বেশি মানে yeah, we recently started like working on this. But আমি যেটা বলবো যে এইটার one of the reason হচ্ছে কি যে we made money in dollars, like ডলারে যেটা হয় কি যে আমাদের আহ, মানে আমরা যারা অনেক টাকা ইনকাম করে তাদের কাছে জিনিসগুলো খুব ইজি হয়ে যায়, লাইক এভরিথিং বাইং এন্ড থিংস লাইক দ্যাট। সো যার কারণে আমাদের মানে লিভিং কস্ট থেকে শুরু করে সবকিছুই আমরা খুব স্পেন্ড। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে মানি ম্যানেজমেন্টের জন্য ফার্স্ট অফ অল আসলে সেভিংসের দিকে একটু ফোকাস করা, যে আমার কত পার্সেন্ট কত স্যালারির মধ্যে কত পার্সেন্ট আমার রেন্টে যাবে, কত পার্সেন্ট আমার লাইফস্টাইল, কত পার্সেন্ট হচ্ছে আমার সেভিংসে দিয়ে যাবে। এই জিনিসটা যদি কেউ এনশিওর করতে পারে এবং সেই সেভিংসে কত পার্সেন্ট হয়তো ইনভেস্টমেন্টস ওর আদার এরিয়াসে যাবে, এই জিনিসগুলো ইনশিওর করলে টুকিটাকি জিনিস বিষয় ইনশিওর করলে আমার মনে হয়। আর কারো যদি খুব বেশি দরকার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অনেকে আছে, তাদের কাছে গিয়ে আসলে they can basically learn whether to invest in shares or put it to like FDR or anything like that, or সঞ্চয় করি সব properties, really এরকম একটা প্ল্যান about, but it's a very important যে আর্লি স্টেজে যারা সাকসেসফুল হয় তাদেরকে আসলে মানি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করা উচিত, given my experience যে otherwise you will lose or waste a lot of money. তখন আসলে ওইটা আবার রিকভার করতে অনেক সময় লাগে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে ফ্রিল্যান্সিং এ ইউ উইল হ্যাভ সাম রেইনি ডেজ, তখন প্ল্যান থাকে না, মানে ইউ লুজ আ প্ল্যান। সো সেক্ষেত্রে দেখা যায় অনেকে আমি দেখছি যে লাইক গেট ফ্রাস্ট্রেটেড অর লাইক ইভেন সামটাইম ইউ ক্যান গেট ব্যান্ড, সো মেনি থিং ক্যান হ্যাপেন, সো ইউ রিয়েলি হ্যাভ টু ফোকাস অন দ্যাট। একটা ইমার্জেন্সি ফান্ড থাকে প্রয়োজন। ফান্ড থাকা দরকার, ব্যাকআপ। ভাই আপনি তো রিয়েল এস্টেট নিয়ে কাজ করেন। সো আপনি কি বাংলাদেশের রিয়েল এস্টেটে ইনভেস্ট করেন বা কিভাবে? স্টেটে ওইভাবে আমি সিরিয়াসলি বাংলাদেশের রিয়েল এস্টেট খুব বেশি ইন্টারেস্টেড না, যার কারণে
still working on something, but আমি বলবো যে like it's not exactly in well said, but other areas. আচ্ছা, ঠিক আছে ভাইয়া। পডকাস্ট নিয়ে যদি একটু জানতে চাই, আপনার পডকাস্ট তো বেশ ভালোই যাচ্ছে এবং Podcast এখন কি চিন্তা ভাবনা? এখন চিন্তা ভাবনা হচ্ছে এটাকে মানে খুব স্লোলি আগানো। It's a long term plan. আমি recently যদি একটু I took a pause for certain reason, like I had to sign an NDA proposal. So এখন I took a pause a little bit, but I will restart. But my goal is long term for the podcast and long term and যতটুকু value add there for the community. So yes. সো কেউ যদি পডকাস্ট শুরু করতে চায়, আসলে কাদের শুরু করা উচিত বা আপনার কি মনে হয়? পডকাস্ট শুরু করা উচিত, স্পেশালি লাইক যদি আমি ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রিতে কথা বলি যারা ভালো আছে। It's not like you really have to invite guests. You can just make video by yourself, try and explaining, you know. Because আমাদের যেটা বললাম যে at least if you're not selling course, that's fine. But আমি বলবো যে পডকাস্ট শুরু করলে যদি কেউ ভালো উদ্দেশ্য থাকে যে ঠিক আছে আপনারা হেল্প পিপল, তাহলে হয় কি যে অডিয়েন্স লিমিটেড থাকে। এই ধরনের কথাবার্তা সবাই শুনতে চান। পছন্দ করে না। সো তার হয়তো ২ টা গোল থাকতে পারে। একটা হচ্ছে যে এই খুব অডিয়েন্সটাকেই মনিটাইজ করা, যে হয়তো সে যদি ব্যাক এন্ডে ভালো একটা পোস্ট আপলোড করে, বাট রিচিং সে কোনো ভ্যালু প্রোভাইড করতেছে। যদি পডকাস্ট করে যদি ভ্যালু প্রোভাইড করতে চায়, পডকাস্ট করে হি ক্যান রিলি সারভাইভ, to be frank. Given my experience, how much the amount of money it requires and managing all the stuff, it's tough. So আমি অ্যাডভাইস করবো যদি কেউ মানে পডকাস্ট শুরু করতে চায় তাহলে তাকে তার খুব অডিয়েন্স সে পাবে। Because মানে otherwise you have to go viral. And viral হইতে গেলে you have to use different মানে কি বলবো খুব আজে বাজে কন্টেন্ট যেগুলো মানে it's not an ideal. সো কেউ যদি ভালো কোয়ালিটির পডকাস্ট শুরু করতে চায় তাকে ব্যাক এন্ডে প্ল্যান করতে হবে যে either I'm gonna offer a course or I'm gonna run a coaching. তাহলে হচ্ছে যে সে ভালো ভ্যালু দিবে, সেগুলো দেখে যারা আসবে তাদেরকে শিখিয়ে তাদেরকে মানে সাপোর্ট করা। আমার মনে হয় যে somebody wanted to do that, that's definitely appreciate. এই যে ভাইয়া ভালো কোর্স বা ভালো একটা সাপোর্ট দেওয়া, এখন আমি যেটা ফিল করি মার্কেটের যে অবস্থা, যে আমাদের মার্কেটে এত কোর্স, এত কিছু, এত রিসোর্স দেখা যাচ্ছে, অনেক স্ক্যাম আছে, অনেক কিছু আছে। যার কারণে অডিয়েন্স অনেক কনফিউজড যে আসলে যারা বলতেছে তারা কি আসলেই অথেন্টিক কিনা, নাকি তারাও ওদের মতো। কারণ অডিয়েন্স এমন হয়েছে যে কয়েক জায়গায় কোর্স করে বা কয়েক জায়গায় সে আসলে তার এখন কারোর উপর আর ট্রাস্ট নেই। সো এই অবস্থায় হচ্ছে কি যারা ভালো করতে চাচ্ছে বা ভালো একটা ভ্যালু প্রোভাইড করতে চাচ্ছে, তাদেরও আবার দেখা যাচ্ছে তাদেরকেও হয়তো বিশ্বাস করতে পারতেছেন। হয়তো ব্যাকগ্রাউন্ড চেক করলে জানা যাবে, বাট শুরুর দিকে হয়তো ওই ইমপ্রেশনটা থাকে না। সো এই ক্ষেত্রে আপনার কি অ্যাডভাইস, আপনার কি সাজেশন? সেক্ষেত্রে আমি বলবো যে self-brandingটাকে ফোকাস করা। But if you're successful, you have a lot of like materials, right? And you have a successful profile. Share those. Like, you know, feel free to share those, make more videos, talk a lot more, like, you know, lot more topic যেগুলো ভ্যালু অ্যাড করে। তো তারপরে এটা it's a long term plan. And যেটা বললাম যে মানে you have to come here for long term goal, with a long term goal, যে ঠিক আছে it's not something that I'm looking right away, but in the long term I'll win the trust, I'll build the quality, and I'll get the trust to help those people. So I want to self branding এবং ভালো ভ্যালু কন্টেন্ট দেওয়া মাস্ট। আর যদি অপোজিট সাইডে বলি যে যিনি হচ্ছে কোর্সটা নিতে চাচ্ছে বা একটা স্কিল হতে চাচ্ছে, তার ক্ষেত্রে আসলে ফিল্টার আউট করার জন্য এত কোর্স থেকে তার ক্ষেত্রে কি সে ফোকাস করা উচিত, যে কিভাবে সে বুঝবে যে না তারা অথেন্টিক বা এই লোকটার কাছ থেকে এটা ভ্যালু পেতে পারে? এইটার খুব সহজ হচ্ছে যে মানে আমি যেটা বলবো যে যেই কোর্সটা অফার করে ফার্স্টে তাকে দেখা যে সে আসলে কতটুকু সাকসেসফুল। আমার মনে হয় যে তাকে নিয়ে রিসার্চ করে এবং যেই পোস্ট অফার করে তাকেও ওপেন আপ পাওয়া দেওয়া উচিত যে হিয়ার আই অ্যাম, আমি এটা করছি এখন পর্যন্ত। যেমন সে ফর এক্সাম্পল আমি আপওয়ার্কে কাজ করি, আমার প্রোফাইলে লিঙ্ক শেয়ার করলে ইউ ক্যান সি এভরিথিং হোয়াট আই হ্যাভ ডান সো ফার, অল দ্য ফিডব্যাকস। So everything, client feedback, earning, মানে কতগুলো জব কমপ্লিট করেছি, it's easy, right? So say for example I know you have done well in Upwork, so you can share a profile. So ঠিক আছে এই যে আমার profile, you can see what I have done. So it's easy, right? To build a trust for it. আর আমার মনে হয় যে এটা করা উচিত because people যারা কোর্স নেবে they have a rights to know. ঠিক আছে, what's because otherwise is say for example because market এখন এত বেশি changed,
যে মার্কেট প্লেসে কাজ করে না সে আপনাকে মার্কেট প্লেস সরকার কিছু শিখানো মানে না, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, নিডস অফ রেগুলেশন চেঞ্জ হচ্ছে, ট্যাক্সের চেঞ্জ হচ্ছে। এখন আর আগের মতো ক্লায়েন্টকে রিচ আউট করলে রিজলভ পাওয়া যায় না। কীভাবে রিচ আউট করা যায়, কীভাবে ভালো করে বা কভার লেটার লেখা যায়, এই জিনিসগুলো কেউ যদি প্র্যাকটিস না করে সে আপনাকে শিখিয়ে দেবে। সো যেই মানুষটা অ্যাক্টিভ ফ্রিল্যান্স করছে ও সাকসেসফুল, তার কাছেই মনে হয় শেখা উচিত। আপনার কি প্ল্যান আছে ভবিষ্যতে যে এই ধরনের কোনো গেলো প্রোভাইড করা? আপনি কোনো I definitely do, honestly. I definitely have a plan, but not immediately because এখন আমার যে লাইফস্টাইল and job altogether, I really don't have time, honestly. So আমি যদি চাইও আসলে সময় করতে পারবেন? আমি সত্যি কথা, I got a lot of offers যে to start a course at some of the companies, but I didn't go ahead because আমি জানি যে আমি সময় দিতে পারবো না, and if I am not capable of providing enough value, I don't like to go for it. So আমার definitely I have a plan, but that's a long term, but এই সময় I'm definitely not something. রাইট ভাইয়া। আরেকটা জিনিস হচ্ছে যে যারা অলরেডি কোনো একটা জবে আছে, হয়তো কোনো একটা এমএনসিতে আছে বা প্রাইভেট জবে আছে, ৪-৫ বছর একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে বা তারও বেশি। সো তাদের মধ্যে অনেকে হচ্ছে চায় তার এই জবটাকে ভার্চুয়ালি একটা জবে কনভার্ট করতে, যে এই রিলেটেড কোনো ভার্চুয়াল জব যদি পেতাম। সো যারা ভার্চুয়াল জব খুঁজতে চায় বা কানেক্টেড হতে চায়, কিভাবে পেতে পারে? পেতে পারে আসলে আমার মনে হয় এই মানুষগুলোর জন্য জব পাওয়াটাই সবচেয়ে ইজি, বিকজ they're already professional portfolio communication group portfolios, এবং ফ্রিল্যান্স হচ্ছে এমন একটা এরিয়া যেখানে you can get any type of job. It's not like this has to be in IT, in general you can be work in HR, can work as accountant. There's so many other areas that you can work. So আমার মনে হয় যে কেউ যদি এই সেক্টরে কাজ করতে চায়, অ্যান্ড বাই দ্য ওয়ে লট অফ পিপল উইল বি আনহ্যাপি উইথ দিস টপিক, কারণ এতেছে অনেকেই লোকাল এন্টারপ্রেনার যারা আছে তারা এই ধরনের মানে টকিংয়ের কথা বললে অনেক মাইক করে যে আমাদের অনেক ছেলেপেলে চলে যায়। হ্যাঁ, সো বাট দিস ইজ হোয়াট ইট ইজ, মানুষ আমি স্টাডি করার কিছু নাই। সো এইখানে আমি যেটা সাজেস্ট করবো যে কেউ যদি সিরিয়াসলি প্রফেশনাল লেভেল থেকে ফ্রিল্যান্সিং আসতে চাও, I would definitely recommend them. Definitely they can start. Primarily, they can start as a side hustle, and then if they feel like full time good areas, then they can jump into full time. সেক্ষেত্রে মার্কেট প্লেসের বাইরে লিঙ্কডইন There's a plenty of options, to be frank. আপনি just LinkedIn plus প্রত্যেকটা কান্ট্রিতে লোকাল জব সাইটস, so ওই জব সাইটগুলোতে গিয়ে if you can actually work on a good profile, and especially like ভালো করে লিঙ্কডইনটা সাজানো, নিজের পোর্টফোলিওগুলো তৈরি করা, মানে টু বি ফ্র্যাঙ্ক, যদি কেউ মানে এই জবগুলো যদি মার্কেট প্লেসের বাইরে যেতে চায়, তার মানে যেগুলো যে পুরো হচ্ছে রিমোট জব, এবং এগুলো একদম বড় কোম্পানি যেগুলোতে হয় এবং তাদের একটা এইচআর প্রসেস থাকে, তো সবগুলোকে ফেস করার জন্য তার একটা একটা মানে প্রিপারেশন থাকা দরকার। আপনি তো অনেক বছর ধরে একটা কোম্পানির সাথে কানেক্টেড আছেন। সো ভার্চুয়াল জবের ক্ষেত্রে আমি প্রায় সময় শুনি যে এটা তো গ্যারান্টি নেই, এটা তো যেকোনো সময় চলে যেতে পারে। ফিজিক্যাল জবের তো আমার একটা গ্যারান্টি আছে বা একটা নোটিস পিরিয়ড আছে। সো এই জিনিসটা কিভাবে দেখেন? গ্যারান্টি আসলে ডিপেন্ড করে আসলে আপনি কতটুকু কোয়ালিফাইড। হ্যাঁ, লোকাল জবেও আসলে গ্যারান্টি নাই ইফ ইউ নট কোয়ালিফাইড। সো আমার মনে হয় যদি আপনার কোয়ালিটি থাকেন, ইফ ইউ কনফিডেন্ট হোয়াট ইউ ডুইং, কোয়ালিটি মানে আপনি ওই জব চলে গেলে ইউ ক্যান ফাইন্ড এ রিপ্লেসমেন্ট রাইট অ্যাওয়ে। সো আমার মনে হয় না যে যদি কেউ কোয়ালিফাইড হয় তাকে আসলে এই বিষয়গুলো নিয়ে কনসার্ন হওয়া উচিত। সো কারণ স্কিল যদি থাকে হয়তো ২-১ মাস একটু সময় লাগতে পারে, বাট তার মধ্যে তার যেটা বললাম যে প্রত্যেকটা ক্যারিয়ারেই আসলে ইউ হ্যাভ টু গো থ্রু সাম সর্ট অফ লাইক একটা সাফারেন্স থাকে একটা সার্টেন টাইম পর্যন্ত, বাট কেউ যদি একটা জায়গা পর্যন্ত গিয়ে সেটেল হয়ে যায় তখনই গেটস ইজিয়ার। Yes, এবং সাথে একটা ব্যাকআপ ফান্ড থাকলে ওই টাইমটা হয়তো সার্ভাইভও করা যায়। ভাইয়া এই যে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, ভার্চুয়াল জব, পডকাস্ট, তো তার মধ্যে ফিটনেস নিয়ে আপনি অনেক কাজ করেন। আসলে ফিটনেস নিয়ে আমার কোনো কাজ করা হয় না, বা অনেক ফ্রিল্যান্সারদেরই বা ভার্চুয়ালি যারা কাজ করে, আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা সারাদিন বাসায় বা অফিসে বসে থাকি, রোদের আলোও লাগে না, খেলাধুলা ফিটনেসের অবস্থা খুবই বাজে। সো আপনি আসলে কিভাবে এটা মেনটেন করতেছেন? এটা আসলে খুব দরকার, বিকজ আমাদের হয় কি, যেমন ধর আমরা যা অধিকাংশ ক্ষেত্রে রাতে জব করি, যদি আমি এখন বিলে জব করি, সো যারা রাতে জব করি ডেফিনেটলি দে ডোন্ট গেট ইনাফ সানশাইন, তো ভিটামিন ডি এর একটা পায়, ভিটামিন ডি এর কারণে আমাদের উড সুইট থেকে শুরু করে না আমাদের ইমিউন সিস্টেমটাই আসলে পুরো সিস্টেম থেকে আসলে একটু সাফার করে, যার কারণে অনেক সময় কিক কিলে ইউজ হয়েছে,
মানে আমরা হয়তো না এনার্জি পাই না। সো সব মিলিয়ে আসলে ইটস ভেরি ফ্রাস্ট্রেটিং। সো আমার মনে হয় যে ফিটনেস নিয়ে কাজ করালে আপনার খুবই গুরুত্বপূর্ণ। এর কারণে এর জন্য আমি যেটা করি পার্সোনালি আমি আমার মানে বসুন্ধরাতে যে থাকি আমাদের উই হ্যাড আ লট অফ অপশনস। আমি সব আমাদের একটা ক্লাব আছে। আমি মোটামুটি ৩ দিন সপ্তাহে ফুটবল খেলি রাতে। আর পাশাপাশি আ আমি আমার ওয়াইফ ২ জনেই জিমে যাই বা এগুলোতে থাকে। সো যে পাশাপাশি ফুড ইজ ভেরি ইম্পোর্টেন্ট। না আমাদের দেশে ফুডটা খুব বাজে। আর ফুডটা আসলে নিয়ে আমাদের কন্ট্রোল করা কঠিন আছে। স্পেশালি অয়েল খুব বাজে একটা মানে আমি চেষ্টা করি যে আমার ফুডের পিছনে আমি সত্যি কথা আমি এনাফ টাকা ইনভেস্ট করেন না। ফার্স্ট অফ অল আপনাকে চেষ্টা করতে হবে এখন যদি আপনি হেল্প নিয়ে চিন্তা করেন আপনাকে প্রথমে একটা ফুল বডি চেক আপ করতে হবে দেখতে হবে ইয়ারলি এটা চেক আপ করা উচিত আমাদের স্পেশালি তারা হাতে কাজ করতে আমি ফুল বডি চেকআপটাতে কি চেক করা হয় বা কি প্রসেস থাকে? অনেকগুলো মানে টেক থাকে যেমন আপনি যদি এক্সিকিউটিভ লেভেলে যান যেমন আমার আজকে সত্যি প্র্যাকটিস উইক আজকে সকালে আমার একটা খুব বড় চেক আপ ছিল স্কোয়ার আমার একটা সিটি ব্যাংকের কার্ড থেকে একটা অফার থাকে তো আমি স্কোয়ার হসপিটালে ইউজুয়ালি আমি আমেরিকার পাড়াই এবার এরপর স্কোয়ারে গেলাম তো ওইখানে আমার মানে যেমন মানে আমার ডায়াবেটিক কত বা আমার হার্টের কন্ডিশন বা আমার ভিটামিন ডি লেভেলটা কি লেভেলে আছে কিছু বেসিক টেস্ট থাকে যেগুলো মানে এখন থেকে স্পেশালি লাইক 30 যারা ক্রস করে তাদেরকে উচিত এগুলো চেকে রাখা তাহলে হয় কি লং টার্মে এগুলো প্রবলেম ক্রিয়েট করে না কারণ আমরা এগুলো অবহেলা পরীক্ষা লং টার্মে গিয়ে আমরা পরে সাফার করি সো আমার মনে হয় এই জিনিসগুলো একটু চেক করা একটু রেগুলার বেসিস কিছু ডক্টরের কথা বলে কিছু বেসিক টেস্ট হ্যাঁ কোলেস্টেরল লেভেল থেকে শুরু করে ডায়াবেটিকের কি অবস্থা ভিটামিন ডি হার্টের কি কন্ডিশন সো সব কিছু একটু চেকের উপরে রাখা আর বৃহদার ফুটবল খেলি আমি মোটামুটি রেগুলারই আমার ফিজিওথেরাপিস্টের কাছে যাই আচ্ছা, সো যার ফলে মানে আমি চেষ্টা করি যে বেশ ভালো গোল দেখেছি আপনার। অনেক লং কিক। মানে ফুটবলটা এনজয় করি বিকজ ফুটবল ইটস লাইক আমি ওই যে আয়মন সাদিকের সাথে একবার কথা বলতেছিলাম টেনিস স্কুলে তো ও হি told me a very nice thing হি ইজ a good footballer too so ওর সাথে কথা বলতেছিলাম লাইক ফুটবল নিয়ে কথা হচ্ছিল তখন কি told me যে ইটস লাইক ফুটবল ইজ মাই লাইক মেডিটেশন আমি যতক্ষণ ফুটবল খেলি মানে আমার দুনিয়াদারির কোনো কিছু মনে থাকে না আমি কমপ্লিটলি ফোকাস অন ফুটবল আমার ফোন রেখে কিছু and that's what I feel the same way যতক্ষণ আমি ফুটবল খেলি 90 মিনিটস এই মাঠে থাকি লিটারালি I cut off everything and একদম ফুটবলে ফোকাস থাকি so it's like works as like a medication it really helps so sports is always something that can help কারো যদি সুযোগ থাকে একটু করো এবং কমিউনিটিতে অনেকে এখন হচ্ছে কমিউনিটিতে অনেকেই এই উদ্যোগটা নেয় কমিউনিটি থেকেও অনেকভাবে হয় তো আমার মনে হয় যে যারা ফ্রিল্যান্সার আছে তারা কমিউনিটি লোকালি চেষ্টা করে দেয় ফুটবল খেলতে পারে জিমে যেতে পারে পাশাপাশি একটু রেগুলার বেসিস একটু এখন থেকেই একটু ডক্টরের সঙ্গে কথা বলে অনেকে দেখি প্রচুর ব্যাক পেইন নিয়ে কাঁপে হ্যাঁ বসে করার চেষ্টা। ইজ এ উইয়ার্ড কোয়েশ্চেন যে আমার চেয়ারেটা আমি ব্যাক পেইনে সাপোর্ট করছি কোন চেয়ার গিয়ে লাইক মানে আপনার so চেয়ার ইজ পার্ট অফ সলিউশন বাট it's part of solution but আমরা মেজর ফোকাস হবে হচ্ছে আপনার হেলথটাকে ফোকাস করা but it's here is not the only solution সো ভাইয়া আপনি তো ভালো ফুটবল খেলেন না কিন্তু বিশেষ করে আমার মতো যারা প্লেয়ার আছে যারা আসলে ফুটবল পারেই না সো যুক্ত হতে চাচ্ছি ইন্টারেস্টেড ফুটবলের বাইরে অনেক কিছু আছে এখন কিন্তু ইউ ক্যান প্লে ব্যাডমিন্টন ইউ ক্যান প্লে বাস্কেটবল ক্রিকেট মানে ইউ ক্যান আর সবচেয়ে বড় কথা ইটস নট অ্যাবাউট পারা না পারা ইটস লাইক ইউ গো অ্যান্ড প্লে মানে আমার কথা হলো যে এনজয় দ্য টাইম রান মানে উই জাস্ট মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা রাখা দ্যাটস ইট লাইক if you don't go to gym you just go to gym like that's it like it's not like you really have to play football বা যে কোনো স্পোর্টসে যেটা নাকি it's not like physical and mental refreshment কাজ করে so that really helps আর ফুডের ব্যাপারটা আপনি কিভাবে ফিল্টার করেন লাইক ফুডটা আমি যেটা করি সত্যি কথা ইটস রিয়েলি হার্ড ফর মেনি কিন্তু আমার ইনফ্যাক্ট আমি একটু সাফার করি বাস ফ্যামিলি সাফার করে আমার জন্য সেটাই হয় আমি আমার ফুডের মধ্যে সত্যি কথা যেটা মানে আমি খুব বেসিক মানে আমি আই ডোন্ট লাইক স্পাইসেস আচ্ছা আমার একদম রান্না বান্না হচ্ছে জাস্ট আমি অলিভ অয়েল ইউজ করি এইটা যেটা বললাম একটু এক্সপেন্স অলিভ অয়েল ইউজ করি পাশাপাশি হচ্ছে আমার একদম কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর করুন একটু এর বাইরে আমি মানে চেষ্টা করি যে কোনো ধরনের স্পাইসেস অ্যাড না করতে এটার মধ্যে যতটুকু খাওয়া কেন আমার সত্যি কথা দিয়ে ইটস ওভার টাইম
it changes the taste bar. ঠিক আছে যে you will start enjoying those food. But it's all about habit, like, you know. সো ফুড কন্ট্রোল করাটাই আসলে বড় It's very important, right? Food has a long-term effects. আর আমাদের অনেক সোসাইটিতে অনেক ইভেন্ট থাকে দেখা যায় যে গেলে তো ওটা মানে ওইটা once in a while is fine. If you're active and you're doing things and you're going if ওইটা once in a while you enjoy it, that's fine. But আমার কথা হলো যে regular basis, you know, food at home, it has to be really, really good and healthy. ফুড আসলে সবকিছু কন্ট্রোল করে দিন শেষে আসলে। আর ভাইয়া পডকাস্ট নিয়ে যদি একটা জিজ্ঞেস করি যে আপনি পডকাস্টের ব্যাকগ্রাউন্ডে তো একটা টিম থাকে, সো টিমকে নিয়ে কাজ করানো লাগে। সো এই টিম ম্যানেজমেন্টটা আসলে আমিও পার্সোনালি যেহেতু টিম আছে, টিম ম্যানেজ করতে হয়। সো আপনি আমার থেকে অনেক পুরনো, অনেকদিন ধরে কাজ করতেছেন। টিম ম্যানেজটা আপনি কিভাবে করেন বা ওদের পারফরম্যান্সটা কিভাবে আপনি জাজ করেন যে কে কতটুকু কাজ জাজ করা বলতে কি আমার ওই যে যেটা বললাম একটা and স্ট্যান্ডার্ড এসওপি দেওয়া আছে জাস্ট লাইক দিস ইজ হোয়াট ইট ইজ। আর আমি যখন পডকাস্টগুলো করি না আমি খুব কাটছাট করি না, মানে লাইক আচ্ছা keep it natural, অথেন্টিক right? And authentic. It's like a conversation, right? হুম। Plus এত বেশি মানে ইয়ে হওয়া উচিত না, কি বলে কিউরেট করা উচিত না। It's like because podcast is like sharing your thought ideas, whatever it is. It could be wrong. জাস্ট র আইডিয়া Raw ideas, right? আমি খুব বেশি মানে ইনস্ট্রাকশন দিই না যে যে এইটা করো ওইটা কাটো ওইটা। কথা হলো যে মানে যেগুলো একদম মানে রিপিটেটিভ কিছু জিনিস থাকে যেগুলো হয়তো কেটে ছোট কারণ খুব বেশি বড় হয়ে গেলে অনেক সময় কনভারসেশন খুব বেশি লং হয়ে গেলে তখন ওইটাকে কেটে ছোট করা। এর বাইরে আসলে খুব বেশি আমি ফোকাস করি না সত্যি কথা। মানে আমার কথা হলো এখন জাস্ট বিকজ আমি I try to hire like invite quality people and I know they provide value, যার কারণে আমাকে খুব বেশি এটা নিয়ে ব্যাপারটা। ভাইয়ের পডকাস্টে আমার যাওয়া হয়েছিল, সো তখন এই গিফটটা পাই। সো এটা আমি সবসময় পাশে রাখি কারণ আমার আসলে ওয়াটারের একমাত্র বোতল হচ্ছে এটা। সো এটা বেশ ভালো ছিল পডকাস্টের এক্সপিরিয়েন্স। আমরা আশা করি আপনি আবার এটা চালু করবেন কারণ পডকাস্টটা বেশ ভালো ভ্যালু প্রোভাইড করতেছে এবং আমার মনে হয় যে যারা নতুন এই সেক্টরে কাজ করতে চায়, ডিজিটাল স্পেসে কাজ করতে চায়, তাদের এই ধরনের গাইডেন্স দরকার। আর বিশেষ করে ফ্রিতে তো মানে ভালো ভ্যালু পাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এইটা বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে মানে আমি বলবো যে আগে অনেক কিছু হতো, মানে অনেকে লাইভ করতো, মানে এখন রিসেন্টলি কেন জানি না খুব বেশি আহ মানুষ হবে না কেন। ওই যে অনেক সময় যেটা হয় মার্কেটে যে আসলে ভালো ভ্যালু প্রোভাইড করতেছে তাকেই অনেকে খারাপ ইমেজ ওই চেষ্টা করেন নষ্ট হয়ে যায়। অনেক সময় অনেক ধরনের ব্যাক এন্ডে কিছু কথা বলে ব্যাক বাই থেকে শুরু করে অনেক কিছু থাকে, সো যার কারণে অনেক সময় মানুষ মোটিভেশনটা হারায়। That's a bad thing, but this is what it is. ভাইয়া আপনার কাছ থেকে আমাদের আসলে আজকের পডকাস্টে যা জানার ছিল মোটামুটি সবকিছু আমরা জানার চেষ্টা করেছি। তবে শেষ করার আগে আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাবো, সেটা হচ্ছে এই ডিজিটাল স্পেসে যেহেতু এআই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এআই আরো ভালো করবে সামনে। সো এই মুহূর্তে যারা শুরু করতে চাচ্ছে, সে স্টুডেন্ট হতে পারে, সে ফুল টাইম জবে থাকতে পারে, যে কেউ হতে পারে। সো আপনার একটা ফাইনাল গাইডলাইন যেটা তাকে প্ল্যান করতে হবে, মাথায় ওটাও রাখতে হবে যে সামনে এআই আমার কিছু কাজ হয়তো নিয়ে নিবে। সো আপনার ফাইনাল যে সাজেশনটা দিবেন সাজেশন বলতে কি যদি এটা নতুন শুরু করতে চায় আমার মনে হয় এআই ক্যান হেল্প দ্য লট। আর কে যদি কোয়ালিফাইড হয় যেমন ইউসাইড লাইট যারা অলরেডি জবে আছে, হাই সাইড আসলে সবে তারা মানে এআই তে গিয়ে রিসার্চ করতে পারে ফ্রিল্যান্সিং। এনার এআই ক্যান প্রোভাইড দেম প্রপার সাপোর্ট করতে হবে। সাপোর্ট করতে পারে, মানে কন্টেন্ট দিতে পারে, সাপোর্ট করতে পারে, অনেক কিছু করতে পারে এআই, যেটা যে সে যদি প্রম্পট ভালোভাবে দিতে পারে তাহলে আমার মনে হয় এআই ক্যান বি হেল্প দেম টু টিচ ফ্রিল্যান্স। তো এইটা যারা শুরু করবে তারা ফার্স্ট থিং দে ক্যান স্টার্ট। আরেকটা জিনিস যে একদম বেসিক নিয়ে পড়ে না থাকা, মানে এআই হচ্ছে যে আমার মনে হয় যে বেসিক জিনিসটাই বেশি এফেক্ট করবে। সো কেউ যদি শুরু করতে চায় তার বোল্ড হবে যে লং টার্মে আমি কিভাবে একা পাবো। বেসিক দিয়ে অবশ্যই শুরু করবে, তার বেসিক থেকে জানতে হবে, বাট লং টার্মে তাকে চিন্তা করতে হবে যে আমাকে অ্যাডভান্স লেভেলে যেতে হবে, এর জন্য আমাকে প্রচুর স্টাডি এবং লেগে থাকতে হবে। আমার মনে হয় যে লেগে থাকলে AI can definitely take over, but again, if you're qualified, you know, like you can always find requests. আর পাশাপাশি ইউনিভার্সিটির ডিগ্রিটা কি আপনার মনে হয় ম্যাটার করবে? ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আসলে ইউনিভার্সিটি ডিগ্রিটা ম্যাটার করে না, সত্যি কথা যেটা। আর মানে আমাদের স্পেশালি আইটি ইন্ডাস্ট্রি এই
স্কিল বেসড আসলে মানে I've never seen people asking for like certificates or anything. So university degree আসলে ম্যাটার করে না। So যারা এইটা হচ্ছে আরেকটা গুড থিং যে কেউ যদি স্টুডেন্ট হয় তাহলে they can easily start a career. আর স্টুডেন্ট অবস্থা থেকে ফ্রিল্যান্সিং আমি কেন সাজেস্ট করবি যে ফ্রিল্যান্স আর ইউনিভার্সিটি শেষ করার পরে যদি তারা রিয়েলাইজ করে যে মানে ওই সময়ের মধ্যে তারা সাকসেসফুল হয় নাই, তাহলে দে হ্যাভ এনাফ টাইম টু গো ব্যাক অ্যান্ড স্টার্ট লাইফ। চেঞ্জ করার পাথ চেঞ্জ করা ইউনিভার্সিটি শেষ করে যেহেতু আমাদের সোশ্যাল একটা প্রেশার থাকে যে কিছু একটা করতে হবে। তখন ফ্রিল্যান্স যদি তারা it takes another 2 to 3 years, they can't really afford that time. যার কারণে ফার্স্ট্রেট হয়ে যাচ্ছে এরা। So আমার মনে হয় যে ফ্রিল্যান্স শুরু করার বেস্ট টাইম, ইটস মাই পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং, you can start during your stay. সো আর্লি স্টুডেন্ট লাইফে শুরু করলে যেটা হচ্ছে এক্সপেরিমেন্ট করার একটা ফিল্ড সে পাচ্ছে, যেটা তার পরবর্তীতে আফটার গ্রাজুয়েশন আসলে ওই চান্সেসটা অনেক কমে আসে, সবার ক্ষেত্রে থাকে। সো ধন্যবাদ ভাইয়া আমাদের পডকাস্টে সময় দেওয়ার জন্য। আর অন্য একদিন অন্য কোনো পডকাস্টে হয়তো আপনার ইন ডিটেলসে আপনার সাথে আরও কথা হবে। এবং Absolutely. Thanks for the invitation and good luck this also. So yeah. থ্যাংক ইউ ভাইয়া।